কোনো অ্যাকশন নেই, মুখে শুধু বড় বড় কথা। সুপ্রিম কোর্টও এখন দেখছি একই ব্যাপার। আমি জানি আপনি যা জানেন তার প্রমাণটা আমরা কি করে বুঝবো? আপনি যে কাজ করতে জানেন তার তো কোনো প্রমাণ আমরা পাচ্ছি না। এই তো সংবিধান নিয়ে ওখানে লেকচার হয়, আমার বাকি সবাই আমাদের চাকর বাকর, এবং সে প্রধান বিচারপতিকেও হয়তো তাই ভেবেছে, সেই জন্য তাকে ফোন নাম্বার দেননি। অপদার্থ লোক কাছেই তো এই অভিষেক ব্যানার্জি একে ওকে বলে বেড়াচ্ছে যে ভোটের পর আমরা একে ধরে পিটিয়ে দেবো। তা আমরা কি করবো? আপনাকে ছেড়ে দেবো? কিছু না, ক্রস করবো না কেন? এসব আপনারা যদি বাধা দেন তাহলে কি মানে স্যার, প্রথমে আপনাকে সিএম নিউজ মিডিয়া স্বাগত। নমস্কার। এর আগে ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল 63 লক্ষ নাম, এবারে বিচারাধীন তালিকা থেকে বাদ পড়লো প্রায় 27 লক্ষ নাম। মোট মিলিয়ে এখনো পর্যন্ত 91 লক্ষ নাম বাদ গেল। ভোটে কতটা প্রভাব পড়তে পারে? দেখুন, ভোটের প্রভাব মানে অ্যাকচুয়াল এর আগে বরঞ্চ প্রভাব, আপনি যদি বলেন প্রভাব আগের আগের দুবার পড়েছিল, আগের 4বার পড়েছিল। এবার সঠিক ভোট হবে, ভোটের প্রভাব তো কিছু নেই, মানে এবার সঠিক লিস্টে ভোট হবে। প্রভাব আগের বার পড়েছিল যখন নাকি ভোটের মধ্যে এইসব বাংলাদেশি বা রোহিঙ্গা এদের নাম ছিল। তো আজকে এদের নাম বাদ গেছে, এটা একটা ভালো জিনিস। মৃত ভোটারদের নাম বাদ গেছে, ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ গেছে। কারণ আগে একদিন শিলিগুড়িতে ভোট দিল, পরের দিন রায়গঞ্জে ভোট দিল, তারপরের দিন বহরমপুর, তারপরের দিন কলকাতায় ভোট দিল, সেগুলো বন্ধ হয়ে যাবে। ফলে এবার সঠিক ভোট হবে। তো এই পার্থক্য, এতদিন পর্যন্ত ডুপ্লিকেট যে ভোট দিত প্রায় 1 কোটি লোক, সেই নাম বাদ গেছে, এটা একটা ভালো জিনিস গণতন্ত্রের জন্য। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, একদিক থেকে নাম কাটছে, অপর দিক থেকে বাইরে থেকে লোক ঢোকাচ্ছে, বেছে বেছে একটা কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে। মতুয়া, নমশূদ্র, তফসিলি, সংখ্যালঘু এদের নাম ইচ্ছা করে এরা বাদ দিচ্ছে। দেখুন, আপনি যদি রেজাল্ট দেখেন, এসসি এসটি সংরক্ষিত যে কটা আসন আছে মোটামুটি সবকটা আসনে কিন্তু তৃণমূল হারে। তৃণমূল জেতে মূলত মুসলিম অধ্যুষিত সিটে এবং কলকাতার আশেপাশে, যেখানে সো কল্ড এই বামুন কায়েত বদ্রীরা যেখানে থাকে। বাকি এসসি এসটি সংরক্ষিত যে সিটগুলো আছে সেগুলোতে সবকটা উনি হারেন। এখন উনি তাদের একটা সেন্টিমেন্ট প্লে করার চেষ্টা করছেন যাতে এসসি এসটিরা ভোট দেয়, কিন্তু তারা এতটাই মানে শোষিত বঞ্চিত গত 15-20 বছরে। এখানকার এগ্রিকালচার শেষ হয়ে গেছে, এখানকার টেক্সটাইল ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে, এখানকার কমপ্লিট একটা ডিজাস্টার, ছোট ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে। তো আপনি যতই এইসব বলুন, কেউ আপনাকে ভোট দেবে না, এটা মুখ্যমন্ত্রীকে জানতে হবে। উনি বলছেন যে ভোটের সময় বিজেপি টাকা বিলি করে ভোট কেনার চেষ্টা করে। টোকে সেটা তো আপনি করছেন। আপনি 1500 টাকা করে যুবসাথী দিলেন 15 বছর পর, টাকাটা বিলি করছে কি? আপনি ট্যাক্সের টাকা বিলি করছেন। আপনি ট্যাক্সের টাকা বিলি করছেন, তার বদলে এখানে অর্ধেক লোক মায়না পাচ্ছে না, কিছু না। আপনি যাদের প্রাপ্য তাদের টাকা দিচ্ছেন না। আইসিডিএস, তারপর আশাকর্মী, অঙ্গনওয়াড়ি, এদের যে মায়নাটা যা অন্যান্য রাজ্যে পায়, মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশে, তার অর্ধেক টাকা এখানে পায়। টাকাটা তো আপনি বিলি করছেন, ট্যাক্সের টাকা। আপনি টাকা বিলি করছেন না, আপনি অভিষেক মনু সাংভি, তারপর কপিল সিব্বাল, এদের কে টাকা বিলি করছে? কে মেনকা গুরুস্বামীকে টাকা বিলি করছে? কল্যাণকে কে টাকা বিলি করছে? টাকা তো আপনি বিলি করছেন। বলছেন বিজেপি ক্ষমতায় এলে ওদের কথায় চলতে হবে, মাছ মাংস ওরা খেতে দেবে না। আপনি যান না, আপনি একটা বিজেপি রাজ্য দেখুন। আপনি আগরতলায়, মানে সব বোকা বোকা কথা আমি কি বলবো। আগরতলায় মাছ পাওয়া যায় না, গৌহাটিতে মাছ পাওয়া যায় না, ভুবনেশ্বরে মাছ পাওয়া যায় না, পুরীতে মাছ পাওয়া যায় না। তো এইসব কথার তো কোনো উত্তর হয় না। পাটনায় মাছ পাওয়া যায় না, সব জায়গায় মাছ পাওয়া যায়। এখন উনি মানে ওনার হাতে সব ইস্যু শেষ, সেই জন্য উনি এই ইস্যু নিয়ে এখন মানুষকে বলবো যাচ্ছেন আর কি। উনি বারবার বাঙালি অস্মিতার কথা তুলে ধরেন, এমনকি এবারে দেখা যাচ্ছে যে মঞ্চ থেকে প্রকাশ্যে তিনি অপশব্দ ব্যবহার করছেন। না, সেটা মঞ্চ থেকে এই প্রথমবার অপশব্দ ব্যবহার করলেন, কিন্তু উনি যখন ভিতরে মন্ত্রীদের সঙ্গে কথা টথা বলেন এটসেট্রা, এমনকি শুনেছি অমিত মিত্র বা এদের সঙ্গেও যখন কথা বলেন, তখন এর থেকে অনেক খারাপ শব্দ উনি ব্যবহার করেন। তো যাই হোক, ঘরের ভিতর উনি যাকে ইচ্ছে যা বলতে পারেন, কিন্তু এই প্রথমবার উনি অপশব্দ ব্যবহার করছেন। এর আগেও বোধহয় একবার করেছিলেন, এর আগেও একবার মানে সেটা আরো খারাপ একটা কথা বোধহয় ব্যবহার করেছিলেন। তো যাক, এটা তুলতে চাই না, মানে একজন মহিলার কাছে, মহিলা না মহিলা পুরুষ কারো কাছেই এটা এক্সপেক্টেড না। দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নানা রকম উস্কানিমূলক মন্তব্য তিনি করছেন, বলছেন যে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ জওয়ানরা এসে আপনাদেরকে মারবে, তাই প্রস্তুত থাকুন। এভাবে বারবার উস্কানি দিতে চাইছেন কেন তিনি? দেখুন, গতবারও উস্কানি দিয়েছিলেন, তার বদলে মোথাবাড়িতে বা এই কি বলে মাথাভাঙায়, এই আপনার কোচবিহারে 4 জনের মৃত্যু হয়েছিল।
সে 4 জনের মৃত্যু হলো, তারপর আলটিমেটলি একজন আইপিএস অফিসার তাকে চাকরি খোয়াতে হলো। তো উনি এখন উস্কানি দেবেন, এরপর যদি কোনো গন্ডগোল হয় ফেস করবে সাধারণ মানুষ। এই বলছে হাতা খুন্তি বটি নিয়ে বেরিয়ে আসতে বলছেন, এগুলো তো অন্যায়। এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ শুনে সুপ্রিম কোর্ট বলছেন প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হতে পারে। আর কবে পদক্ষেপ নেবেন আপনারা? সুপ্রিম কোর্ট যদি নাকি মানে ইয়ের কথা শুনে, কপিল সিব্বলের কথা শুনে যদি তাদের রায় চেঞ্জ করেন, তা আমার কিছু বলার নেই। আপনাদের তো কেউ প্রশ্ন করতে পারবেন না। আপনারা তো দেখুন, একদিন বিচারকদের ঘিরে ধরেছে, সেই নিয়ে সুপ্রিম কোর্ট কত রকম রিয়াকশন দিলেন। গত 15 বছর সাধারণ মানুষকে যখন ঘিরে ধরেছে তখন সুপ্রিম কোর্ট চুপ। ইয়ের ব্যাপারে সুপ্রিম কোর্ট তো এই কেসটাকে পুরো ডুবিয়ে দিলেন, এই কি বলে আপনার অভয়ার কেসটা। অথচ তাদের আমি আমি চাই না যে কাউকে অ্যাটাক করুক, তাদের বিচারকদের উপর যে অ্যাটাক করেছে তখন সুপ্রিম কোর্ট 10টা অ্যাকশন নিচ্ছেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানাচ্ছে যে পরিস্থিতি প্রয়োজনের তুলনায় বেশি জটিল হলে তারা হস্তক্ষেপ করতেও পিছুপা হবেন না। আর কবে জটিল হবে? এগুলো কিছুই না, এগুলো কথার কথা। আমি বলছি তো, যখন সুপ্রিম কোর্ট ওই মনু সংঘি বা কপিল সিব্বল এরা যখনই কিছু বলতে বসে, তখন আমি জানি না কেন সুপ্রিম কোর্ট তখনই এই গোল 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 কথাবার্তা বলে কোনো ডিসিশন দেন না। আপনি দেখুন 3 মাস আগে এই যে ঘটনা ঘটলো, আইপ্যাকের ঘটনা, আইপ্যাকের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল মুখ্যমন্ত্রী এত সব ফাইল, সুপ্রিম কোর্ট চুপ। 3 মাস সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তো এইসব গোল গোল কথা বলে কোনো লাভ নেই। এই করব ওই করব করে দেখান, আপনি তো কিছু করতে পারছেন না। আপনারা বহু বছর তো দেখছি আপনাদের খেলা। অমিত শাহের উপস্থিতিতে শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে যে অশান্তির তৈরি হয়েছিল, তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রেক্ষিতে বলছেন যে তার পোস্টারে থুতু ছেটানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে জুতো দেখানো হয়েছে, তাই পাড়ার লোকেরা প্রতিবাদ করেছে। দেখুন, যদি মমতা ব্যানার্জির পোস্টারে সত্যি কেউ থুতু ফেলে থাকে, তার বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। একদম আমি স্ট্রেট কথা বলছি। অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে আপনার সিসিটিভি ক্যামেরা আছে। যদি অভিষেক ব্যানার্জির বাড়িতে কেউ ঢিল মেরে থাকে, আপনারা সেই সিসিটিভি ক্যামেরা নিয়ে আপনারা থানায় যান। আমি বলছি, মিথ্যা কথা বলছে। যদি ওখানে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে ঢিল মারতো, ওখানে সামনে সিসিটিভি ক্যামেরা আছে, নিয়ে সঙ্গে সঙ্গে ওরা থানায় যেত, ওরা ছেড়ে দিত। আপনি মনে হয় অভিষেক ব্যানার্জি সম্বন্ধে একটা দুটো কথা বললে অ্যারেস্ট করে ফেলা, আর বাড়ির সামনে ঢিল মেরেছে তারা ছেড়ে দিয়েছে? মিথ্যা কথা বলছে, সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। অপরদিকে দেখা যাচ্ছে পর্ণশ্রীতে বিজেপি অফিসের সামনে তাণ্ডব চালাচ্ছে তৃণমূল। এটা তো ফটো আছে, হুম। ফটো আছে। এটা এটা এই নয় যে কেউ মুখে অভিযোগ করছে, ফটো আছে। তারপর অস্বীকার করবে, দেখুন কালকে জিজ্ঞেস করুন, কালকে অস্বীকার করবে। এই রত্না চট্টোপাধ্যায় সহ আরো 7 জনের বিরুদ্ধে এফআইআর হয়। রত্না চট্টোপাধ্যায় সেখানে বলছেন যে আমাদের ব্যানার পোস্টার ওরা ছিঁড়েছিল, তাই প্রতিবাদ করতে গিয়ে আমাদের ছেলেরাও হয়তো কিছু করেছে, আমি ঠিক জানি না। কোথায় 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 আমি ঠিক জানি না, মানে উনি সামনে গন্ডগোল করেছেন। বলছেন উনি চোখে দেখেননি। উনি তাহলে আর চোখে না দেখে গন্ডগোল করতে গেলেন কেন? আপনি যদি চোখে না দেখেন, আপনি কেন গন্ডগোল করতে গেলেন ওখানে? কিছুই না, প্ল্যান ওয়াইজ। আমি বলছি তো, মানে মানে আমি আর অন্য কিছু বলতে চাই না। এবার আপনি এদের এগেনস্টে কেস দিন, দেখবেন সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টে তারপর কপিল সিব্বল আর অভিষেক মনু সাংভি কেন এই গুন্ডামিটা করা উচিত তার সপক্ষে সংবিধানে কত নম্বর ক্লজে কি লেখা আছে এই ব্যাখ্যা দেবেন। সারাদিন ধরে এই সুপ্রিম কোর্টে চলবে। আমি আবার বলছি, আপনি রত্না দেবীর বিরুদ্ধে যদি এখানে থানায় যান, রত্না দেবী 1 কোটি টাকা খরচ করে, আমাদের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাবেন। সুপ্রিম কোর্টে দেখবেন সারাদিন ধরে ওখানে সংবিধানে কি লেখা আছে সেই আলোচনা চলবে, তারপর রত্না দেবী ছাড় পেয়ে যাবে। এই চলছে আমাদের অবস্থা। দেখা যাচ্ছে টালিগঞ্জের বিজেপি প্রার্থীকে মনোনয়ন পেশ করতে বাধা সৃষ্টি করছে তৃণমূল। না, এইসব তো দেখুন, এইসব বোকা বোকা কাজ করে কোনো লাভ আছে? এবার তো আপনারা এমনি হারবেন। আমি আবার বলছি, ওনারা 85 থেকে 87 বেশি, মেরে কাটে 90, 87ও ক্রস করবে না, মেরে কাটে খুব বেশি হলো 90, এর বেশি ওনারা ক্রস করবে না। কেন এসব? আপনারা যদি বাধা দেন তাহলে কি মানে বিজেপি ভোটে দাঁড়াবে না? ভোট লড়ুন না। ভোট লড়ার ক্ষমতা নেই, একে আটকাচ্ছেন ওকে আটকাচ্ছেন। তো এই অভিষেক ব্যানার্জি একে ওকে বলে বেড়াচ্ছে যে ভোটের পর আমরা একে ধরে পিটিয়ে দেবো। তা আমরা কি করবো? আপনাকে ছেড়ে দেবো? 294টা সিটে আপনাকে আমরা ওয়াকওভার দিয়ে দেবো নাকি? আপনাকে 294টা সিটে ওয়াকওভার ছেড়ে দিই, কালকে আপনি এসে মুখ্যমন্ত্রী হয়ে যান, এটাই আপনার দাবি দেবো নাকি? বিরোধীরা কেউ ভোট লড়বে না, লড়লে ভোটে জিতলে আমরা পেটাবো, যেরকম 2021-এর পর পিটিয়েছিলাম। হোয়াট ননসেন্স দিস ইজ গোয়িং অন। ডেমোক্রেসি বোঝে না এরা, কি কিংয়ের মতো মানে রাজ্য চালানোর চেষ্টা করছে? বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তৃণমূল নেতারা বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে, রীতিমতন হুমকি দিচ্ছে, এমনকি প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়েও বলছে যে তৃণমূলকে ভোট না দিলে এখনই এলাকা ছেড়ে দিন। দেখুন, একটা কথা বলছি, এটা নিয়ে অ্যাকশন নেওয়া উচিত ছিল ইলেকশন কমিশনের। সেটা ইলেকশন কমিশন নিচ্ছে না। ওই রাজু মণ্ডল ওকে ছেড়ে দিয়েছে। এবার রাজু মণ্ডল যেই ছাড়া পেয়ে গেছে,
বাকিরা মানে এনকারেজড হয়ে যাচ্ছে। অ্যাকশন নিতে হবে এদের বিরুদ্ধে, সেই অ্যাকশনটা নেওয়া হচ্ছে না। কিছুদিন আগে যেরকম মালদাতে নাম ডিলিটেড এসছিল বলে সড়ক অবরোধ করে জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করে বিক্ষোভ চালানো হয়, এবারে দেখা যাচ্ছে যে 3টে বুথ মিলিয়ে প্রায় 700 নাম বাদ যাওয়ায় চরম বিক্ষোভ দেখা গেল বসিরহাটে। ব্যস্ত টাকি রোড অবরোধ করে চললো বিক্ষোভ। না, এবার তো অ্যাকশন তো নিতে হবে। অ্যাকশন দেখুন, ইলেকশন কমিশনকে অ্যাকশন নিতে হবে, কিংবা আদালতকে অ্যাকশন নিতে হবে। তারা যদি অ্যাকশন না নেয় তাহলে এই জিনিস আরো চলবে, আরো 10 জায়গায় চলবে। অ্যাকশন তো তাদের নিতে হবে। কিন্তু আপনারা বলতে পারেন না যে মমতা ব্যানার্জি অ্যাকশন নেবেন, কারণ উনি নেবেনই না, জানা কথা। ইলেকশন কমিশনকে কিছু করতে হবে, কোর্টকে কিছু করতে হবে। তারা যদি কিছু না করে তাহলে এরকম অরাজকতা চলবে। ওই কালিয়াচকের ঘটনার দিন যিনি মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালাকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাকে নাকি যোগাযোগ করা যায়নি। অপদার্থ লোক, অপদার্থ লোক কি কেন বসালো আমি জানি না। এটা কি রাজত্ব? এই যে আইএস আইপিএস অফিসারদের একটা অংশ, এরা ভাবে যে আমরা একবার আইএস পরীক্ষায় পেয়ে গেছি মানে আমরা পৃথিবীর বাকি সবাই আমাদের চাকর বাকর, বাকি সবাই আমাদের চাকর বাকর। এবং সে প্রধান বিচারপতিকেও হয়তো তাই ভেবেছে, সেই জন্য তাকে ফোন নাম্বার দেননি। অপদার্থ লোক। প্রধান বিচারপতি অবধি বলছেন আপনার পদমর্যাদা এতটাই বেশি যে হাইকোর্টের প্রধান বিচারপতির মতন ছোট মানুষরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন না। হ্যাঁ, ঠিকই বলেছে, ঠিকই বলেছে। এরা ভাবে কি নিজেদের এরা? এবং এরা কি মানে ফুর্তি করছে লাস্ট 15 বছর। এদের আমাদের এখানে চাষিরা আলু পায় না, আর সকালবেলা দেখবেন সুফল বাংলার সব ফসল এদের বাড়িতে চলে যায়। এই আইএস আইপিএস যেগুলো বেঙ্গলে আছে, যারা সব অবাঙালি আইএস আইপিএস, তাদের বউরা গিয়ে ওই সবজির ডালা থেকে বিনা পয়সায় সব সবজি তুলে খায়। আমি একদম এখানে বসে বলছি, সুফল বাংলার স্টল ওদের বাড়ির সামনে যায়, ওদের স্ত্রীরা 2 হাত ধরে আলু পটল থেকে শুরু করে ঝিঙে যা পারে 2 হাত দিয়ে তুলে নেয় বিনা পয়সায়, কোনো খরচা করে না। এরা রাজত্ব পেয়ে গেছে এরা। এই ঘটনার প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত জানাচ্ছে যে রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে আমি জানি। হ্যাঁ, তো দেবো, আমি জানেন, তার তো প্রমাণ পাচ্ছি না। ওই বারবার দেখুন এই একই কথা। সুপ্রিম কোর্ট, এই যদি আমরা কোনো ভুল করি, আমি আপনাকে বলছি, এই যে আমি সমালোচনা করছি, কালকে হয়তো আমার ধরে নিয়ে চলে যেতে পারি। কিন্তু তারা যদি কোনো ভুল করে তখন বলে আমি জানি। আপনি জানেন তার প্রমাণ কি? আপনি জানেন তার কোনো প্রমাণ তো আমরা পাচ্ছি না। আপনি একের পর এই ধরনের লোককে আপনারা ছেড়ে দিচ্ছেন, তো আপনি জানেন সেটা আমরা বুঝবো কি করে? আপনি কারোর এগেন্সটে অ্যাকশন নিচ্ছেন না। আর জানি, এই মমতা ব্যানার্জি যেমন বলেন যে আমি জানি, আমি সব ফাঁস করে দেবো, তো সুপ্রিম কোর্টও এখন দেখছি একই ব্যাপার। আমি জানি, আপনি যা জানেন তার প্রমাণটা আমরা কি করে বুঝবো? আপনি যে কাজ করতে জানেন তার তো কোনো প্রমাণ আমরা পাচ্ছি না। তো সংবিধান নিয়ে ওখানে লেকচার হয়, ওই আইএস এর স্টাডি সেন্টার ইউটিউবে যেরকম সংবিধান নিয়ে লেকচার হয়, সেরকম সুপ্রিম কোর্টেও সেই সব নিয়ে লেকচার হয়। এটা কি পরোক্ষভাবে রাষ্ট্রপতি শাসনের কোনো ইশারা দেওয়া হচ্ছে? দেখুন, এদের কোনো ইশারাই আমি কিছু পাচ্ছি না। আমি তো কোনো ইশারাই, তো সবই বলছে আমি জানি বলে আমি কিছুই করছি না। তা আপনি জানেন কিছু করে দেখান। এ তো জানার কোনো আমি লক্ষণ দেখতে পাচ্ছি না। এবারে নির্বাচন কমিশন বলছে ইডি, সিবিআই এবং এনআইএ তে নাম আছে এমন ব্যক্তিদের এবার ভোটের ময়দানে দেখা যাবে না। কড়া অ্যাকশন নিতে বললেন নির্বাচন কমিশন। তো সেটা করুক, এরকম বহু লোক তো আছে। এরকম একই তো জ্যোতিপ্রিয় মল্লিক ঘুরে বেড়াচ্ছে, আটকান জ্যোতিপ্রিয় মল্লিককে। 3 বছর জেল খেটে এসছে জ্যোতিপ্রিয় মল্লিক, 3 বছর জেল খেটে এসছে। এই যে রোল বেস তো আমাদের দমদমে, কি নাম? সুজিত বোস। সুজিত বোস দিব্যি ভোটে লড়ছে। রথীন ঘোষকে ডাকলো, রথীন ঘোষও ভোটে লড়ছে। তো সবাই ভোটে লড়ছে। আপনারা যে জানেন, আপনারা যে করবেন, করে তো দেখান। তা মুখে এসব কথা বলে লাভ আছে? নির্বাচন কমিশন আজ থেকে 6 মাস আগে 4টে লোকের এগেনস্টে এফআইআর করতে বলেছিল, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন করেনি। এখন এই দুশ্মন নারকেলওয়ালা এও করেনি। এবার আপনি বলুন, তাহলে অ্যাকশন নিন, দুশ্মনদের বিরুদ্ধে অ্যাকশন নিন। দুশ্মন তো কেন করেনি? কোনো অ্যাকশন নেই, মুখে শুধু বড় বড় কথা। এই বছরের শুরু থেকে দেখা যাচ্ছে বিভিন্ন দুর্নীতির তদন্তে ইডি একেবারে নেমে পড়েছে। তো এইবারে দেখা গেল যে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বোস এবং রথীন ঘোষের নাম উঠে আসছে। তা সে উঠে আর হবেটা কি? যদি গ্রেপ্তার না করেন উঠে আর হবেটা কি? অ্যাকশন তো নিন। নাকি অ্যাকশন নিলে সুপ্রিম কোর্ট আবার সেটাকে আবার সংবিধান নিয়ে আলোচনা শুরু করে দেবে ওখানে? শুধু কি তদন্তই চলবে নাকি ওটাই তো কথা। গ্রেপ্তার না হলে লাভ কি আছে? লাভ তো কিছু নেই। বলুন, এসব ডায়লগ নামে না কাজটা করতে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। कि 4 में हमारी सरकार होगी, लेकिन लिस्ट निकलने के बाद आज बोल रही है अगर हम सरकार पर आए, यानी 24 घंटे में ही सुर में थोड़ा नमी सी आ गई है। टीएमसी नहीं जीत रहा है, मान के चलिए।
उस दिन चार्जशीट जो डिक्लेरेशन था, माननीय गृहमंत्री ने बता दिया, यहाँ ईप का कोई क्वेश्चन ही नहीं है। भाजपा आ रहा है, बहुत भारी बहुमत से आ रहा है। दो साउथ 24 का सिग्नल मिल गया ना, साउथ 24 और ईस्ट मिदनापुर, यहाँ से ही पहले रुझान आता है। ईस्ट मिदनापुर तो पूरा बीजेपी हो गया पहले, अभी साउथ 24 बाकी था, ये भी शुरू हो गया। आज से कैनिंग से लेकर गोसाबा तक आने वाला कुछ दिन में आप देख लेना किस तरीके से आंधी आएगा। और पूरा के पूरा इस बार बंगाल में बहुत बड़ा मेजोरिटी का साथ बीजेपी का सरकार बनेगा। और मैं रिकॉर्ड करके रखिए 2 बात, टीएमसी डबल डिजिट क्रॉस नहीं करेगा। एकदम स्पेसिफिक जितना दिन आएगा और भी घटेगा। और भवानीपुर में ममता बनर्जी खुद हारेगी। दादा मैं न्यूज हाट बिहार से काफी दिनों से कवर कर रहा हूँ यहाँ पे। कुछ मुसलमानों में भय व्याप्त हो गया इस बात को लेकर कि भाजपा आएगी तो हमें बाहर जाना होगा। क्या उन्होंने कहा कि ममता बनर्जी ने हम लोगों को बताने का काम किया है? क्या वही लोग हैं जो SIR के तहत जिनका नाम काटा गया, चाहे बांग्लादेशी है? देखिए, ये सब मुसलमान का राय नहीं है, सबका नहीं है कुछ। ममता बनर्जी मुस्लिम समुदाय को 3 बार गलत तरीके से इस्तेमाल किया। एक बार 2019 में CAA को लेकर, उसका बाद नुपुर शर्मा का एक कमेंट को लेकर, फाइनली वक्फ अमेंडमेंट बिल को लेकर। लेकिन आप पिछले 6-8 महीने देख लीजिए, ममता बनर्जी ये SIR को लेकर भड़काने का बहुत कोशिश किया, लेकिन ये लार्ज सेक्शन ऑफ मुस्लिम्स, उनका जो कॉन्स्पिरेसी उसका चक्कर में नहीं आया। यहाँ मुस्लिम के बीच 3 तरीके से आपका विभाजन हुआ है। एक तो राष्ट्रवादी ताकत बन के आ रहा है जो चेंज होना चाहिए। मुसलमान लोग को ममता बनर्जी यूज करता है, जैसे हमारी खाना में तेजपत्ता आता है ना, उस तरीके से यूज करता है और उनको यूज एंड थ्रो करता है। इसलिए गरीब मुसलमान और एडुकेटेड मुसलमान इस बार चेंज का पक्ष में है। और सेकेंड, रेडिकल ग्रुप वो हुमायूं कबीर और वाईसी का साथ चला गया है। वो हुमायूं कबीर बोल रहा है डेप्यूटी CM चाहिए मुस्लिम, और वाईसी साहब बोल रहा है हमारी CM चाहिए। वो लोग चला गया है। और थर्ड जो पोर्शन है उसको निकालने का काम हम लोग करेगा। वो बांग्लादेशी घुसपैठिया है, ये भारतीय मुसलमान नहीं है। कोई भारतीय मुसलमान का साथ बीजेपी का विरोध नहीं है, वोट नहीं देता है वो तो दूसरा माने है। हम लोग, हमारी नेता अमित शाह जी ने बिहार का चुनाव का दौरान पटना में टॉक शो में बताया था, पहले डिटेक्ट, उसका बाद डिलीट, थर्ड डिपोर्ट। हमारी भारतीय जो नहीं है उसको तो पहले वोटर लिस्ट से नाम जाएगा, उसका बाद जो होगा तो होने वाला है। लेकिन आप लोग जो भारतीय आपका नाम नहीं है, मैं अपील करूंगा एज ए नेता प्रतिपक्ष, लीडर ऑफ ऑपोजिशन, प्लीज ट्राइब्यूनल में अपील कीजिए। आपका कागज ठीक है तो आपका नाम आने वाला दिन में उठ जाएगा। ममता बनर्जी का, सिद्दीकुल्ला चौधरी का चक्कर में मत पड़िए और भड़काने का काम मत कीजिए। आप देख रहा है कश्मीर से जिस तरीके से CRP के कातिला अयोध्या तक आ गया है, और अयोध्या से बंगाल 600 किलोमीटर दूर है, वो गया होते हुए घुस जाएगा। उसका बाद देश की कॉन्स्टिट्यूशन और देश की जो हमारी डेमोक्रेटिक सिस्टम है उसके ऊपर कोई उंगली उठाएगा तो हमारी इलेक्शन कमीशन, कॉन्स्टिट्यूशनल बॉडी, बाबा साहेब आम्बेडकर ने उनको पूरा पावर देके गया है, वो कार्रवाई करेगा। और हम लोग जो बीजेपी है इलेक्शन कमीशन को कोऑपरेट करूंगा।